পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের লেকচার 6-এ আমার থার্ড ইয়ার স্টুডেন্টদের স্বাগতম ট্রিপুলির। গত পর্বে যা পড়েছিলাম, আজকে এই লেকচারে ছিলাম আমার এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। তো এখানে আসছে ক্যালকুলেশন অফ পাওয়ার ফ্যাক্টর কারেকশন, কনসিডার অ্যান ইন্ডাকটিভ লোড টেকিং এ ল্যাগিং কারেন্ট আই অ্যাট এ পাওয়ার ফ্যাক্টর কস ফাই ওয়ান। এই যে এই লোডের কথা বলতেছে, ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সার্কিট, এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে হলে দ্য রেমেডি ইজ টু কানেক্ট সাচ অ্যান ইকুইপমেন্ট ইন প্যারালাল উইথ দ্য লোড। এটা সমাধান কি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য? এর প্যারালালে আমার একটা মানে এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইকুইপমেন্টটা এই লোডটার প্যারালালেই লাগাতে হবে, হুইচ টেক্স এ লিডিং রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। সেটা কী নেবে? লিডিং রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট নেবে। আমরা জানি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট দুই রকম হয়, একটা লিডিং একটা ল্যাগিং। সে যেহেতু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করবে, তার তো অবশ্যই লিডিং কারেন্ট নিতে হবে। অ্যান্ড পার্টলি ক্যান্সেলস দ্য ল্যাগিং রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ দ্য লোড, এবং ল্যাগিং কম্পোনেন্টকে কমানোর চেষ্টা করবে। সে তো আর ল্যাগিং নেবে না, সে তো লিডিং নেবে, সেই কারণেই তো ইমপ্রুভ হবে। সেও যদি ল্যাগিংই নেয়, তাহলে তার পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য তাকে লাগানোর কোনো প্রয়োজন থাকে না। ফিগারটা হলো সে শোজ এ ক্যাপাসিটর কানেক্টেড অ্যাক্রস দ্য লোড। তো ক্যাপাসিটর টেক্স কারেন্ট আইসি। এই যে ক্যাপাসিটর কারেন্ট মানে লিডিং কারেন্ট, এটা আমরা একদম বেসিক ইলেকট্রিক্যালে করে আসছি। এবং সে কী করতেছে? সাপ্লাই দ্য ভোল্টেজ বি 90 ডিগ্রি লিড করে, আমরা জানি সারা জীবনে। দ্য কারেন্ট আইসি পার্টলি ক্যান্সেলস দ্য ল্যাগিং রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ দ্য লোড। তাহলে কারেন্ট আইসিটা কী করবে? ওই যে ল্যাগিং রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট, সেটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে, সেটাকে কিছুটা হলেও কমানোর চেষ্টা করবে। অ্যাজ শোন ইন ফিগার, যেমন ভোল্টেজ নর্মালি কারেন্টটা এরকম ল্যাগ করে যাচ্ছে, কিন্তু যখন আমি ওই জিনিসটা লাগাইলাম, তখন সেটা কারেন্টটা যে চার্জিং ক্যাপাসিটার যে কারেন্টটা নিল, রিডিং কারেন্ট, সেটা হলো আইসি। এই দুটোর ভেক্টর সামেশন করলে আই এবং আইসি, এই দুটোর ভেক্টর সামেশন করলে ফিগারটা তৈরি হয় আই প্রাইম। ভেক্টর সামেশন কীভাবে করতে হয় সেটা তোমরা জানা, সামান্তরিক আঁকতে হবে। এই বাহু আর এই বাহু মিলে একটা সামান্তরিক আঁকলে এইটা হয় হলো আই প্রাইমটা হয়। এবং সেক্ষেত্রে খেয়াল করে দেখো, প্রথম ক্ষেত্রে অ্যাঙ্গেল ছিল ফাই ওয়ান, পরের ক্ষেত্রে অ্যাঙ্গেল কমে আসলো ফাই টু, তার মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হলো। এই ব্যাপারটা এখানে বলছে যে ফ্রম দ্য ফেজর ডায়াগ্রাম ইট ইজ ক্লিয়ার দ্যাট আফটার পাওয়ার ফ্যাক্টর কারেকশন দ্য ল্যাগিং রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ দ্য লোড ইজ রিডিউসড টু আই প্রাইম সাইন ফাই টু। এখন কিন্তু যে রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা, সেটা কী হয়েছে? আই প্রাইম সাইন ফাই টু, আই প্রাইম, এটা হলো আই প্রাইম সাইন ফাই টু। অর্থাৎ এই যে এইটার কথা বলতেছে, আই প্রাইম সাইন ফাই টু বলতে এই মানটার কথা বলছে। এই মানটা কই আসলো? আগে ছিল এত বড়, এখন এতটুকু। এই মানটা কি? এটা কিন্তু কেভিএআর, অর্থাৎ এটা ছিল আগে কেভিএআর ওয়ান, এটা ছিল কেভিএআর ওয়ান, এটা হয়ে গেল কেভিএআর টু। তাহলে ইমপ্রুভ কতটুক? ইমপ্রুভ হলো আই সাইন ফাই ওয়ান, অর্থাৎ এই মান থেকে এই মানটা মাইনাস করতে হবে, এইটুকু হলো টোটাল ইমপ্রুভমেন্ট। অর্থাৎ আই সাইন ফাই টু ডেফিনেটলি আই সাইন ফাই ওয়ান মাইনাস আইসি, কারণ এইটা এবং এইটার সামেশনই তোমার এইটা একটা ডিরেকশন এইদিকে আর একটা ডিরেকশন উল্টা দিকে, তাই না? একটা এদিকে আর একটা ডিরেকশন এইদিকে, দুটো প্লাস মাইনাস করলে আমার এই ডিরেকশনে এই মান আসলো, কারণ এই মানটা বড়, এই মানটা ছোট। যদি মানে যদি সমানই হয়ে দাঁড়াইতো, তাহলে তো একদম এই বরাবরই আই প্রাইম থাকতো, তা তো আর হয় নাই, আর সেটা দরকারও নাই। আইসি ইজ ইকুয়াল টু আই সাইন ফাই ওয়ান, আই প্রাইম সাইন ফাই টু। ক্যাপাসিটেন্স অফ ক্যাপাসিটর টু ইমপ্রুভ। এখন এই যে চার্জিং কারেন্ট আইসির মান আমি এখান থেকে বের করতে পারি, তাহলে ক্যাপাসিটেন্স, এখন আমার এখান থেকে আমার যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইকুইপমেন্ট হবে, তার চার্জিং কারেন্ট, আইসি দ্বারা চার্জিং কারেন্ট, সেই মানটা বের করা কিন্তু খুব জরুরি। সেইটার মান কি, এবং সেখান থেকে ওই যে ক্যাপাসিটর, যে ক্যাপাসিটরের মান কত, সেটা বের করা জরুরি। ক্যাপাসিটরের মান বের করতে আমার এই আইসি কারেন্ট লাগবেই। IC capacitance of the capacitor improve power factor from cos phi 1 to cos phi 2 IC by omega V. The power factor correction can also be illustrated from the power triangle. Thus, referring to figure, the power triangle OAB is for the power factor cos phi 1. এখানে OAB দ্বারা বোঝাইছে cos phi 1, whereas the power triangle OAC is for the improved power factor cos phi 2. দুইটার জন্য OAB OAC দাঁড়াইলো, দুইটা ত্রিভুজ দাঁড়াইলো, এরকম পাওয়া গেল। It may be seen that অ্যাক্টিভ পাওয়ার ওয়ে ডাজ নট চেঞ্জ উইথ দ্য পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ। এটা দেখা যাচ্ছে যে ওয়ে, এই জিনিসটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের সাথে পরিবর্তন। আমার কিলোওয়াটটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, পাওয়ার ফ্যাক্টর মান কম বেশি হচ্ছে, আমি ইনস্ট্রুমেন্ট ইউজ করে পাওয়ার ফ্যাক্টর মানে অ্যাঙ্গেলের মানটা কম বেশি করছি, সেই অনুযায়ী আমার কেভিএআর ওয়ান কেভিআর টু হচ্ছে, আর কেভিআর ওয়ান থেকে কমে এসে কেভিআর টু হচ্ছে। কিন্তু আমার এই যে 8 কিলোওয়াট, যে এটা কিন্তু কোনো প্রকারই চেঞ্জ হচ্ছে না, এটা স্টেবল, এটা ফিক্সড। এখন এরপর কি বলছে?
however the lagging KVR of the load is reduced by the power factor correction equipment. KVR মানে অবশ্যই কমে আসছে, KVR 1 থেকে KVR 2 তে চলে আসছে, তার মানে তো বোঝা যাচ্ছে যে ইমপ্রুভ হয়েছে। thus improving of power factor to cos phi 2. লিডিং KVR সাপ্লাই, এই যে এখন অ্যাকচুয়ালি মানে পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইকুইপমেন্ট কেভিআরকে যে পরিমাণ কেভিআরটা সাপ্লাই করছে, অর্থাৎ কতটুকু কেভিআর সাপ্লাই করার কারণে কেভিআর 1 থেকে মানটা কেভিআর 2 তে আসছে, সেটা কি এটা থেকে এটা, অর্থাৎ কেভিআর 1 মাইনাস কেভিআর 2। কেভিআর এর মান আমরা এখান থেকে আমরা ফাই 1 ফাই 2 মান জানি, কিলোওয়াটের মান জানি আমরা। কিলোওয়াটের সাথে এই কেভিআর 1 বা কেভিআর 2 সম্পর্ক আছে না? আমরা যদি ট্যান থিটা সূত্র দিই, ট্যান থিটা কি লম্ব বাই ভূমি, তাহলে ভূমিটা তো কিলোওয়াট, লম্বটা তো এই কেভিআর 1 বা কেভিআর 2। তাহলে আমি যদি বলি যে কেভিআর 1 ইজ ইকুয়াল টু কিলোওয়াট ইন্টু ট্যান ফাই 1, তাহলে কি ভুল হবে? ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী হবে না, এটা ত্রিকোণমিতির সূত্র ক্লাস 7-8 পড়া। তাহলে এবং 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 কিলোওয়াট ট্যান ফাই 2 এটা কি? এটা কিলোওয়াট ট্যান ফাই 2 হলো কেভিআর 2 ডেফিনেটলি, সেই কারণে আমি এই মানগুলা বসাতে পারি। কিলোওয়াট ট্যান ফাই 1 মাইনাস কিলোওয়াট ট্যান ফাই 2। ট্যান থিটা সূত্র লম্ব বাই ভূমি, এখানে লম্ব হলো আমার প্রথম ফাই 1 এর জন্য কেভিআর 1 ফাই এই কোনটার জন্য ফাই 1 যদি এইটা ধরি পুরাটা, তার জন্য কেভিআর 1, ফাই 2 এর জন্য কেভিআর 2। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, knowing the leading KVR supplied by the power factor correction equipment, তাহলে আমরা এইভাবে যে পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইকুইপমেন্ট ইউজ করবো সেটার KVR যদি জানতে পারি, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাবো। এই ফর্মুলা রিলেটেড, অর্থাৎ কিলোওয়াট ট্যান ফাই 1 মাইনাস ট্যান ফাই 2, এই সূত্রের উপর বেস করে ম্যাথ খুব খুব ইম্পর্ট্যান্ট। এবং এই যে আরেকটা সূত্র, এইটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র, আইসি বাই ওমেগা, অর্থাৎ চার্জিং কারেন্টের মান বের করা। এই রিলেটেড ম্যাথ এখানে করা আছে, এই যে এই ম্যাথগুলা, এগুলো অবশ্যই করার চেষ্টা করবে। পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, আমি আবার বলছি সম্ভাবনা রয়েছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, সারা জীবনে অঙ্কগুলো করতে হবে। এই ম্যাথগুলো, এই জাতীয় ম্যাথগুলো আবার তুমি সাদিকুর বইয়ে পাবা, সাদিকুর বই ফলো করতে পারো। এই ক্ষেত্রে আমি বলছি এই জাতীয় ম্যাথ তোমার সাদিকুর বইয়েও আছে, সাদিকুর সার্কিটের বইটাতে। তো আমি এখন যে লাস্ট টপিকটা সেটা পড়াবো, ম্যাথ করানোর স্কোপ নাই। লাস্ট যে টপিকটা সেটা ইম্পর্টেন্স অফ পাওয়ার ফ্যাক্টর ইকুইপমেন্ট, এরপরে যে মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর, এই দুটোর মাধ্যমে শেষ। আমি আগেই গত লেকচারে বলেছিলাম যে এই দুটোর মাধ্যমেই শেষ হয়ে যাবে। তো কী হবে ইম্পর্টেন্স অফ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হলে? কনজিউমারদের সুবিধা হবে, জেনারেটিং স্টেশনের সুবিধা হবে। কনজিউমারদের কীভাবে সুবিধা হবে? এ কনজিউমার হ্যাজ টু পে ইলেকট্রিসিটি চার্জেস ফর ইজ ম্যাক্সিমাম ডিমান্ড। আমরা যে ইলেকট্রিসিটি বিল পে করি, সেখানে ম্যাক্সিমাম ডিমান্ডের উপর বেস করে ইলেকট্রিসিটি চার্জ করা হয়। ইলেকট্রিসিটি চার্জ করার অনেক মানে অপশন আছে, ট্যারিফ, তোমরা যখন যদি পড়ো সেটা বুঝতে পারবে যে ট্যারিফের মধ্যে বিভিন্নভাবে চার্জ করার অপশন আছে। ম্যাক্সিমাম ডিমান্ডের উপর বেস করে ইলেকট্রিসিটি বিল করাও যায়। তো কনজিউমার হ্যাজ টু পে ইলেকট্রিসিটি চার্জ ফর ম্যাক্সিমাম ডিমান্ড ইন কেভিএ প্লাস দ্য ইউনিটস কনজিউমড। তাহলে ইফ দ্য কনজিউমার ইমপ্রুভস দ্য পাওয়ার ফ্যাক্টর দেন দের ইজ এ রিডাকশন ইন ম্যাক্সিমাম কেভিএ। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ বলে কিলোওয়াট তো সেম, কেভিএটা কমে গেল, তাহলে কনসিকুয়েন্টলি দের বি অ্যানুয়াল সেভিংস ডিউ টু ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে বাৎসরিক আমার কিছু একটা সেভিংস আসলো, কম খরচ লাগলো। অলদো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইনভলভস এক্সট্রা অ্যানুয়াল এক্সপেন্ডিচার। যদিও আমি যে এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে কেভিএ ডিমান্ড কমাইলাম, আমার তো ইকুইপমেন্ট ইউজ করা লাগছে, সেটা তো একটা কস্ট আছে। কিন্তু তারপরেও ওভারঅল যদি আমার কস্ট কমে যায়, অর্থাৎ যে পরিমাণ আমি সেভিং করতে পারলাম, আর ওই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইকুইপমেন্ট কিনতে আমার যে খরচ লাগলো সেটা যদি কম হয় আর ওইটা যদি বেশি হয়, ওইটুকুই তো আমার সেভিং, তাই না? এটাই। অলদো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইনভলভস এক্সট্রা অ্যানুয়াল এক্সপেন্ডিচার on account of power factor correction equipment, yet improvement of power factor to a proper value results in the net annual savings for the consumer. জেনারেটিং স্টেশনে কী হবে? এ জেনারেটিং স্টেশন ইজ অ্যাজ মাচ কনসার্ন উইথ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট অ্যাজ দ্য কনজিউমার। একটা জেনারেটিং স্টেশনও পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ইফেক্ট আছে সমভাবেই কনজিউমারের মতোই। দ্য জেনারেটর্স ইন এ পাওয়ার স্টেশন আর রেটেড ইন কেভিএ, বাট দ্য ইউজফুল আউটপুট ডিমান্ডস আপন কিলোওয়াট আউটপুট। রেটিং, জেনারেটিং স্টেশন, ট্রান্সফর্মার সব কিছু কেভিএ, কিন্তু ইউজফুল যেটা আমরা আগেই জানি যে ইউজফুল কম্পোনেন্ট হলো কিলোওয়াট, কেভিআর হলো আনইউজফুল। এটা লাগে না, এটা ছাড়া আবার চলে না, এটা ছাড়া হয় না কোনো কিছু, কারণ কয়েল ছাড়া কোনো কিছু হয় না। অ্যাজ স্টেশন আউটপুট ইজ কিলোওয়াট, কিলোওয়াট ইজ ইকুয়াল কেভি ইন্টু কস ফাই।
কিলোওয়াটের সম্পর্কে কেভিএর সম্পর্কে আমরা জানি। দেয়ারফর নাম্বার অফ ইউনিট সাপ্লাইড বাই ডিপেন্ডস আপন দ্য পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরে আমার ডিটারমাইন করতেছে আমার একটা পাওয়ার স্টেশনে কতগুলো ইউনিট লাগবে, কী পরিমাণ পাওয়ার আমার ডেলিভার করতে হবে। দ্য গ্রেটার দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য জেনারেশন, জেনারেটিং স্টেশনের পাওয়ার ফ্যাক্টর যত ভালো হবে, হায়ার দ্য কিলোওয়াট আওয়ার, তত বেশি কিলোওয়াট আওয়ার বেশি হবে, সিস্টেমে সে দিতে পারবে। দিস লিডস টু দ্য কনক্লুশন দ্যাট ইমপ্রুভড পাওয়ার ফ্যাক্টর ইনক্রিজ দ্য আর্নিং ক্যাপাসিটি অফ দ্য পারসন। তাহলে একদিকে কনজিউমারের খরচ কমাচ্ছে, আবার জেনারেটিং স্টেশনের ক্যাপাসিটিও বাড়িয়ে দিচ্ছে, দুই দিক থেকে। মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর, এটা মূলত কনজিউমারের দিক থেকে ভাবতে হবে যে মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টরটা কী। দ্য ভ্যালু টু ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর শুড বি ইমপ্রুভড সো অ্যাজ টু হ্যাভ, এটা দুই দিক থেকে ভাবা যায়। দ্য ভ্যালু টু ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর শুড বি ইমপ্রুভড সো অ্যাজ টু হ্যাভ ম্যাক্সিমাম নেট অ্যানুয়াল সেভিংস। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম নেট কেমন সেভিংস, অ্যানুয়াল সেভিংস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ যে ভ্যালুর জন্য, পাওয়ার ফ্যাক্টরের যে ভ্যালুর জন্য আমার বাৎসরিক সর্বোচ্চ সেভিং আসবে, সেটাই বলা হয় মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর। আমি চিরাচরিতভাবেই ধরে নিলাম যে একটা কনজিউমার, এখানে বিবেচনা করে হচ্ছে কনজিউমার, যে কনজিউমার একটা লোড নিচ্ছে, সেটার পিক লোড বা ম্যাক্সিমাম ডিমান্ড হলো পি কিলোওয়াট। পাওয়ার ফ্যাক্টর কস্ট ফাংশন চার্জ এট রেট RS(x) per kVA of maximum demand per annum. Suppose that consumer improves the power factor to cos phi2 by installing power factor correction equipment. And consumer দরকার একটা power factor correction equipment ইউজ করা, যাতে সে এক্সপেন্ডিচার কমাতে পারে। Let expenditure incurred on the power factor correction equipment be RS মানে এটা টাকা, কি টাকা, Y per kVA, মানে যে পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইকুইপমেন্ট কিনবে সেটার পার কেভিয়ারে খরচ হলো ওয়াই টাকা পার আনাম প্রতি বছরে। দ্য পাওয়ার ট্রায়াঙ্গেল, এই পাওয়ার ট্রায়াঙ্গেল মানে এটা এরম ট্রায়াঙ্গেলের আগেও আলোচনা করেছি। দ্য পাওয়ার ট্রায়াঙ্গেল অ্যাট দ্য অরিজিনাল পাওয়ার ফ্যাক্টর cos phi1 is OAB and for the improved power factor cos phi2 it is OAC. KVA ম্যাক্সিমাম ডিমান্ড অ্যাট cos phi1, আমার cos phi1 এর জন্য কেভিএটা কত, P by cos phi1 is equal to P sec phi1। কেভিএ সম্পর্কে, কেভিএ তো এটা না, তাহলে cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ মানে তো KVA1 বা KVA2 নাকি, তাহলে আমি ভূমি জানি, অতিভুজ জানি, তাহলে cos phi1 মানে তো P বাই KVA, মানে cos phi1 মানে কি, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ P বাই KVA1। তাহলে এখান থেকে KVA1 এর মান বের করি, KVA1 বের করতে হবে আমার P sec phi1। আবার KVA ম্যাক্সিমাম ডিমান্ড টু cos phi2, এটা কি KVA2, এটা কি এটার মতো P cos phi2 P sec phi2। সূত্রের প্রবলেম থাকলে এই ফর্মুলা মাথায় রাখলেই হবে। এটা 7/8 ফর্মুলা, P বাই KVA মানে cos থিটা, এটা phi1, ওখানে phi1 1 বাই cos থিটা বা 1 বাই cos phi1 ইজ ইকুয়াল sec phi1 বা phi2। 1 এর জন্য এটা 1, 2 এর জন্য 2, Q বাই P। তো তারপরে RXP sec phi1 মানে, তাহলে এইখান থেকে তাহলে এই দুইটা জিনিস, অর্থাৎ cos phi1 এর ডিমান্ড আর cos phi2 এর যে ডিমান্ড, সে দুটো বিয়োগ করলে এটা আমার কি বের করা হবে, আমার বাৎসরিক যে খরচ, কতটুকু সেভিংস করতে পারলাম সেটা বের হবে। আচ্ছা, এরপরে রিয়েক্টিভ পাওয়ার cos phi1 KVAR P10, tan মানে কি, লম্ব বাই ভূমি, ভূমি তো ভূমি কমনই, লম্ব কোনটা, এই KVAR, তো KVAR 1 কার জন্য, phi1 এর জন্য, তো সেখান থেকে আমি KVAR1 বের করতে পারি। আমার পির মান দেওয়া, phi1 এর মান দেওয়া, তাহলে এই দুইটা মান দেওয়া থাকলে আমি KVA1 বা KVAR1 বের করতে পারবো। ঠিক তেমনিভাবে P এবং phi2 দেওয়া থাকলে আমি KVA2 এবং KVAR2 বের করতে পারবো। রিয়েক্টিভ পাওয়ার cos phi2 আমি বের করলাম, রিয়েক্টিভ পাওয়ার কী, তাহলে এই দুটো বিয়োগ করলে আমি কী পাবো, ওই পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইকুইপমেন্ট আমাকে কতটুকু লিডিং KVAR দেয়, ওর প্রভাবে আমার KVAR কতটুকু কমে যায়, KVAR এর ডিমান্ডটা কতটুকু আমি কমাইতে পারি, P10 phi1, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ, এটা পেলাম। অ্যানুয়াল কস্ট, এটা হলো টোটাল KVAR কি পরিমাণ কমাইতে বলো, আমার তো খরচ বের করতে হবে। আমি পার KVAR এ কস্ট ধরে নিয়েছিলাম হলো Y পার KVAR পার অ্যানুয়ালে, পার অ্যানামে, তাহলে অ্যানুয়াল কস্ট, অ্যানুয়াল মানে বছর, তাহলে অ্যানুয়াল কস্ট কি, তাহলে এটাকে Y দিয়ে গুণ করতে হবে। RS Y কি, Y টাকা, RS দ্বারা অ্যামাউন্ট বোঝা, টাকার খরচ, RS বাই P ইন্টু Y tan phi1 tan phi2। এখন এই জিনিসটা, অর্থাৎ এই টার্মটা হলো আমার কি পরিমাণ আমি KVAR ডিমান্ড কমাইতে পারছি,
এই জিনিসটা হলো আমি কি পরিমাণ ডিমান্ড কমাতে পেরেছি, কেভিএর ডিমান্ড। এটা হলো কি পরিমাণ আমার ইকুইপমেন্ট ইউজ করার কারণে কি পরিমাণ কেভি মানে এয়ার ইমপ্রুভ করতে পারছে, তার জন্য কী পরিমাণ খরচ হয়েছে। তাহলে যে কী পরিমাণ আমি ডিমান্ড কমাতে পারলাম আর কী পরিমাণ আমার ওই ইকুইপমেন্ট কিনতে যে বাৎসরিক খরচ হইলো, সেই দুটা মাইনাস করলে সে আমার নেট অ্যানুয়াল সেভিংস, তাই না? তাহলে এই টার্ম থেকে, অর্থাৎ এই এক্সপ্রেশন 1 থেকে এক্সপ্রেশন 2 বিয়োগ করলে সেটাই বেরোবেন নেট অ্যানুয়াল সেভিংস। আর আমাদের এখানে কোশ্চেনে ছিল মোস্ট ইকোনমিক্যাল পারফেক্টরে যে মোস্ট ইকোনমিক্যাল পারফেক্টর বের করা। মোস্ট ইকোনমিক্যাল পারফেক্টরে আমার নেট অ্যানুয়াল সেভিংস বের করতে হবে এবং নেট অ্যানুয়াল সেভিংসের সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম মান বের করতে হবে। ম্যাক্সিমাম মান, যে কোনো জিনিসের ম্যাক্সিমাম মান তখনই বের করা সম্ভব হয় যখন সেটাকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে আমি এই জিনিসটাকে আমি ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে? φ2 সাপেক্ষে, কারণ φ2টাই হলো আমার ইমপ্রুভড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, তাই না? তাহলে সেটা করলে এই জিনিসটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা অনুযায়ী দেখো, ডিডি φ2 প্রথমে এক্সপি এক্সেক φ1, ডিডি φ2 এক্সপি এক্সেক φ2 ডি φ2 ওয়াইপি ট্যান φ1 প্লাস ডি φ2 ট্যান φ2। এই জায়গায় এই জিনিসটা তো কনস্ট্যান্ট, তাহলে 0। এই জায়গায় হলো φ2 সাপেক্ষে, তাহলে এই xp2 অর্থাৎ এই যে xp2 হলো আমার এই কনস্ট্যান্ট, এটা তো ভেরিয়েবল, কারণ এই যে φ2 আছে, এখানে φ2 আছে, তাহলে xpটা বাইরে আনলাম। তাহলে sec φ2 ddx sec x, এটা ডিফারেন্সিয়েট করলে কি হয়? ছোটোকালের সূত্র মনে করো sec x tan x হয়। আবার এটার ক্ষেত্রে কিন্তু হয় φ2 সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এই জায়গায় কোনো φ2 কোনো কিছু নাই, তার মানে পুরোটাই কনস্ট্যান্টকে কোনো একটা ভেরিয়েবল দিয়ে যদি ডিফারেন্সিয়েট করি তার মান সবসময় 0 হয়। তারপরে এই টার্মটা, এটা তো অবশ্যই থাকবে, কারণ এই জায়গায় এখানে φ2 আছে, এই জায়গায় φ2 আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? এটা tan φ2 ddx tan x এর সূত্র কি? sec স্কোয়ার x, এই যে sec স্কোয়ার φ2। এই জায়গার থেকে আমি ডেফিনেটলি এই xp sec φ2 tan φ2 প্লাস yp sec স্কোয়ার φ2 থাকলো, এখান থেকে আমি এনে একটা সেক বাদ দিয়ে দিই, সেক কমন নেই, বাদ দিয়ে দিলাম। তারপরে এই ট্যান রে এই সাইডে রাখলাম, এটা রে এদিকে নিয়ে গেলাম, দুইটাই মাইনাস হয়ে গেলো, মাইনাস মাইনাস কাটা গেলো। তারপর কি করলাম, আমার যে এই পাশে যে এই পাশে নিয়ে গেছি, সেই এটাকে ট্যান φ2, এটা হলো ওয়াই সেক φ2, এই এক্সটা এদিকে নিয়ে গেলাম। এখান থেকে ট্যান φ2 যেগুলো ওয়াই বাই এক্স সেক φ2, এইখান থেকে আমার মানে এই ট্যান মানে কি? সাইন বাই কস, সেক মানে কি? 1 বাই কস, তাহলে সাইন বাই কস 1 বাই কস, তাহলে এই কস কস কাটা গেল, তাহলে সাইন φ2 থাকলো, ওয়াই বাই এক্স থাকলো। কথা কি বুঝতে পেরেছ? এটা হলো সাইন বাই কস, এটা হলো এই টার্মটা হলো তোমার 1 বাই কস, এই টার্মটা হলো সাইন বাই কস, তাহলে নিচে কস থাকলো, কস কস কাটা গেলে কি থাকলো? এটাই সাইন থাকলো, এটাই কি থাকলো? 1 থাকলো, তো 1 তো 1ই, তো সেখান থেকে সাইন φ2 মান বের করতে পারছি। সাইন φ2 মান যদি জানি, কস φ2 মানও বের করা যাবে, কারণ আমার আলটিমেট উদ্দেশ্য হলো পাওয়ার ফ্যাক্টর মানে কস φ2। তাহলে কস φ2 মানে কি? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই, অর্থাৎ সাইন স্কোয়ার φ2 প্লাস কস স্কোয়ার φ2 সারা জীবনই 1। সাইন φ2 মান জানি, কস φ2 মান বের করা যাবে। এইটাই হলো আলটিমেট রেজাল্ট। এই থিওরিটা খুব ইম্পর্ট্যান্ট। থিওরির থেকে তোমাদের এই সেমিস্টার ফাইনাল পরীক্ষায় খুব বড় থিওরি আসার সম্ভাবনা খুব কম। ম্যাথমেটিক্স ট্রু ফলস এগুলোই আসবে, তারপর ওই জিনিসটা পড়ে রাখতে হবে, এগুলোর ভেতর থেকে কোশ্চেন হতে পারে। তো লেকচার অলরেডি বেশ মোটামুটি বড়ই হয়ে গেছে, আর দীর্ঘায়িত করবো না, আজকে এই পর্যন্তই।